সিংহাসনে বসলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। চারদিকে নানার আমল থেকে দানা বাঁধতে থাকা ষড়যন্ত্রগুলো যেন আরও ডালপালা মেলতে লাগলো। সিরাজের ভাগ্যাকাশে দেখা দিতে লাগলো দুর্যোগের ঘনঘটা। সিরাজউদ্দৌলা প্রথমেই সিদ্ধান্ত নিলেন গড় সামলানোর। শুরু হলো বড় খালা ঘসেটি বেগমকে দিয়ে, কারণ তিনি কোনোভাবেই সিরাজকে মেনে নিতে পারছিলেন না। তার মতে সিংহাসনের জন্য উপযুক্ত ছিলেন কেবলমাত্র মেজ বোন ময়মুন্নেছার ছেলে শওকত জং। ওদিকে সিরাজ উদ্যত অশান্ত সৃষ্টিকারী, তাকে সম্মান করে না, নেই মুখের লাগাম আর শিষ্টাচারও। ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদটি ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে তিনি প্রাসাদটি এতই ঝাঁকজমকের সাথে সাজিয়েছিলেন যে নবাবের প্রাসাদও যেন জৌলুসের দিক দিয়ে এর কাছে হার মানত। আবার কিছুটা নির্জন স্থানে থাকায় সিরাজ বিরোধীরা এখানে এসে শালা পরামর্শের সুবিধাটাও পেত। মতিঝিল প্রাসাদের অভিমুখে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল সিরাজের বাহিনী। সেনাদের বলা ছিল ঘসেটি বেগমের সাথে যেন কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করা না হয়, কিন্তু তিনি যদি স্বেচ্ছায় আসতে না চান তবে বল প্রয়োগের অনুমতি অবশ্যই দিয়েছিলেন সিরাজ। যথাসময়ে মতিঝিল প্রাসাদের সামনে গিয়ে থামল সিরাজ বাহিনী। ধীরে ধীরে ঘেরাও হয়ে গেল প্রাসাদ। চারিদিকেই একটা থমথমে ভাব। এই বুঝি যুদ্ধ লেগে যায় ভাগ্নে আর খালার বাহিনীর মাঝে। খবর গেল ঘসেটি বেগমের কাছে তাকে বন্দি করা হবে। এক নবাবের কন্যা তিনি, ফলে নবাবী বৈশিষ্ট্য তিনি বা কম দেখাবেন না কেন। তাই তিনিও সিদ্ধান্ত নিলেন প্রতিরোধের। ওদিকে ঘসেটি বেগমের খাস মুন্সির নাম ছিল মীর নজর আলী। অর্থ দেখাশোনার দায়িত্ব ছিল তারই। তিনি বুঝলেন সিরাজ বাহিনীর বিরুদ্ধে ঘসেটি বাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারবে না। তাসের ঘরের মতো ভেঙে যাবে তাদের প্রতিরোধের যাবতীয় প্রচেষ্টা। ফলে অযথা স্বাদের পানটা হারাতে চাইলেন না তিনি। চুপ করে কিছু অর্থকড়ি নিজে রেখে বাকিগুলো ঘসেটি বেগমের সৈন্যদের মাঝে বিলিয়ে দিয়ে সবাইকে উপদেশ দিলেন পালিয়ে যেতে। ঘসেটি বেগমের মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ এভাবেই হাত বদল হয়ে গেল, আর পতনও ঘটল মতিঝিল প্রাসাদের। রাতের আধারে ঘসেটি বেগমকে একটি বজ্রা নৌকায় করে পাঠিয়ে দেওয়া হয় ঢাকার পথে। উদ্দেশ্য তাকে জিঞ্জিরার প্রাসাদে বন্দি করে রাখা। অবশ্য তার সেবা যত্ন ও দেখাশোনার কোনো রকম ত্রুটি যাতে না হয় সেজন্য নির্দেশ দেওয়া হয় তৎকালীন ঢাকার নায়েব নাজিম জেশারত খাঁকে। ঘসেটি বেগম একজন বিশ্বাসঘাতক হিসাবে সিরাজউদ্দৌলার হাতে যেমন ধরা পড়েছিলেন, তারই অনুগত মীর নজর আলীর বিশ্বাসঘাতকার মাধ্যমে তেমনি তার মৃত্যু হয়েছিল আরেকজন বিশ্বাসঘাতকতার ফলেই। এখন তাহলে সেই গল্পটি আমরা জানব। বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরন চাইছিলেন নবাব আলীবর্দীর সর্বশেষ জীবিত দুই তনোয়া ঘসেটি বেগম ও আমেনা বেগমকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে। এই জন্য তিনি দুজন লোক পাঠিয়েছিলেন জেশারত খাঁর উদ্দেশ্যে, যাতে করে তিনি এ বিষয়ে একটি ব্যবস্থা নেন। কিন্তু জেশারত খাঁ আবার নবাব আলীবর্দীর প্রীত ছিল কৃতজ্ঞতার সুদীর্ঘ ইতিহাস। ভাগ্য পরিবর্তনের আশায় ভারতবর্ষে আসলেও তেমন সুবিধা করতে না পেরে ভগ্ন মনোরথে রাস্তার পাশে মাথা গোঁজা ঠাঁই করে নেন তিনি। শারীরিকভাবেও ছিলেন বেশ অসুস্থ। সেখান থেকে নবাব আলীবর্দী জেশারতকে নিজ প্রাসাদে এনে আশ্রয় দেন, চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন। নিজের কাছে রেখেই তাকে রাজকর্ম শেখাতে থাকেন। পরে নিজ গুণে কালক্রমে ঢাকার নায়েবে নাজিম হন জেশারত খাঁ। তাই আলীবর্দীর কোনো তনয়ার প্রতি এতটা নির্মম হতে পারেননি তিনি। ফিরিয়ে দিলেন মিরনের দুই দূতকে। এতে করে মিরন বুঝে গেলেন যে জেশারত খাঁ তার কিংবা তার বাবার মতো নেমক হারামি করার মানুষ না। তাই তিনি নতুন করে দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত অনুচর আসফ খাঁকে। মিশন সে আগেরটাই, ঘসেটি ও আমেনা বেগমের বিশ্বাসভাজন হয়ে তাদের খতম করে দেওয়া। অল্প সময়ের মাঝে দুই বোনেরই আস্থার পাত্র হন যান আসফ। বিশেষ করে ঘসেটি বেগমকে তিনি বুঝাতে সক্ষম হন যে আসলে তাকে নিতে ঢাকায় এসেছেন আসফ, কারণ সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে তার অবদানের কথা ভুলে যাননি মীর জাফর। তাই তাকে মুর্শিদাবাদে এনে সম্মানিত করতে চান তিনি। জাঁকজমকে পরিপূর্ণ মতিঝিল প্রাসাদ আবারও ঘসেটি বেগমের হাতে তুলে দিতে চান। ফলে মুর্শিদাবাদে ফিরে যেতে হলে ঘসেটি বেগমের আর তর সইছিল না। ওদিকে আমেনা বেগমের রাজি হওয়ার কারণ ছিল ভিন্ন। তাকে বলা হয়েছিল তিনি মুর্শিদাবাদের খোশবাগে পুত্র সিরাজের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন। কবর জিয়ারত শেষে আবারও তাকে এখানে ফিরিয়ে দেওয়া হবে। অবশেষে সময় সুযোগ মতো একদিন দুই বোনকে রাতে এক বজরায় দুটো আলাদা রুমে তুলে দেওয়া হয়। তাদের কেউই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতেন না। পাশে ছিল আরেক বজরা। গভীর রাতে দুই বোনের বজরা ছেড়ে মাঝিরা চলে গেল অন্য বজরায়। কেন? দুই বোন যে বজরায় করে যাচ্ছিল তা বানানো হয়েছিল বিশেষ কৌশল অবলম্বন করে। এর নিচের দিকে কয়েকটি বড় ছিদ্র করে সেগুলো খিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মাঝিরা অন্য নৌকায় যাওয়া মাত্রই আসফ খিলগুলো খুলে ফেলেন। ফলে নৌকা খুব দ্রুত পানি ঢুকতে শুরু করে। দুবোন যখন বুঝতে পারলেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমেনা বেগম প্রাণ ভিক্ষা চাননি। তিনি কেবল সৃষ্টিকর্তার কাছে মিরনের বিশ্বাসঘাতকতা
বিশ্বাসঘাতকতার শাস্তি চেয়ে দোয়া করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, তুমি মিলনের অপরাধী মস্তকের উপর বিনা বেগে বজ্রপাত নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার পুরস্কার দিও। ওদিকে ঘসিটি বেগম অনেক অনুনয় বিনয় করেন। অতীত স্মরণ করিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তিনিও মীর জাফর আর মিলনের পক্ষেরই লোক। বলেছিলেন, মীর জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ও সিরাজ তা জানতে পেরে তাকে পদচ্যুত করেছিল। এই দুঃসময়ে আমি মীর জাফরকে টাকা দিয়ে সাহায্য করেছি। মীর জাফরের কোনো ক্ষতি তো আমি করিনি। কিন্তু তার এসব আবেগপূর্ণ ও কান্নামাখা কথা চিরে ভিজেনি। যাদেরকে তিনি এককালে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন বলে মনে করেছিলেন, তাদেরই পাতা ফাঁদে প্রাণ বিসর্জন দিতে হয় তাকে। অসহায়ভাবে দ্বিতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুড়িগঙ্গার পানিতে ডুবে যেন নিজের বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করলেন ঘসিটি বেগম।